একজন বিধায়ক আছেন, তিনি শিক্ষক ছিলেন, রোজ বারোমুটা করে চা খেতে নামতেন যে স্যার আপনাকে প্রায় ভারী ভারী বই পড়তে দেখি, কিন্তু জানি আপনার মধ্যে একটা শিশু মন বাস করে, এই বই পড়ে দেখুন না, সবাই ভারী বইগুলো সরিয়ে রেখে একটু ভূতের বই পড়ুন না। একটু স্বীকার করে নিয়েছি, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছিলেন এবং উনি বললেন না, ছেলেরা আমাকে আবার শৈশবে ফিরিয়ে দিল, এরা আমাকে আবার কৈশোরে ফিরিয়ে দিল। রাজ্যের কনিষ্ঠতম বিধায়ক হয়ে সেই ছেলেটি ফিরে এলেন। কি নাম তার? আচ্ছা, বলতে বাধা নেই, তার নাম আলী ইমরান রামজ, আমরা ভিক্টর বলে তাকে চিনি। হ্যাঁ, খুব ভালো খবর, খুব ভালো খবর। জানো, আমার মাথায় ছেলেরা খুব প্রতিবাদী, আমার মাথায় একটা জল ঢালতো, ও কিন্তু প্রতিবাদ করতো, কেউ এগিয়ে আসতো না, ও কিন্তু বরাবর আমার পাশে থেকেছে, ও প্রতিবাদ করেছে। আমাদের মধ্যে প্রায় 20-25 জন একটা গ্যাং ছিল, তাদের মধ্যে কেউ হয়তো পড়াশোনা করছে, কেউ ল পড়ছে। আমাদের একটা ধারণা হচ্ছে আমলারা চালান দেশ বা রাজ্য, কিন্তু এই আমলাদের কাছে তো একটা নির্দেশ পৌঁছায়, সেই অনুযায়ী কাজ হয়। যদি সে কথা যদি ভাবি, তাহলে সাংসদরা আসলে গোটা দেশ পরিচালনা করেন, আর বিধায়করা পরিচালনা করেন রাজ্য। আর তাদের ঘর কেমন, অর্থাৎ এই যে এমএলএ হোস্টেল, সেই হোস্টেল কীরকম, হোস্টেল সম্পর্কে আমাদের নানান গল্প, নানান সময় কেউ না কেউ আমরা হোস্টেলে থেকেছি, আমাদের কাছে বিভিন্ন গল্প অনেক সময় স্মৃতিতে ভিড় করে আসে। এই এমএলএ হোস্টেল আসলে কীরকম, রাজ্য পরিচালনার শুধু ঘর হিসেবে দেখব আমরা, নাকি এই এমএলএ হোস্টেলকেও আমরা অনেক হোস্টেলের সঙ্গে তুলনা করব? এই হোস্টেলে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা রয়েছে আমারই সহকর্মী, আজকালের সাংবাদিক স্বরূপ গোস্বামী। স্বরূপদা, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। এই স্বরূপদা আমাদেরকে বলতে পারবে যে এমএলএ হোস্টেলের ভেতরের কি কি ঘটনা ঘটেছে, কি কি গল্পগাছা রয়েছে, হয়তো সাম্প্রতিককালের গল্প না, কিন্তু অতীতের গল্প অনেক কিছু উঠে আসবে আজকে। তাহলে আমাদের এপিসোড হচ্ছে এমএলএ হোস্টেল কেমন আসলে। স্বরূপদা, এই এমএলএ হোস্টেল কিরকম? মানে ধরো আমি হস্টেলে বড় হওয়া ছেলে, তুমিও বোধহয় একটা পার্টে হস্টেলে বড় হয়েছো, তুমি এই হস্টেল, মানে আমাদের কি ছাত্র জীবনের হস্টেলের সঙ্গে এমএলএ হোস্টেলকে মেলানো যাবে? খানিকটা অনেকটা কিছুটা মিলবে, কিছুটা আবার মিলবেও না। আচ্ছা, কারণ ছাত্র জীবনে আমরা সবাই প্রায় সমবয়সী, একই রকম একেবারেই চিন্তা ভাবনা নিয়ে বেড়ে ওঠা, কিন্তু এটা যেহেতু এমএলএ হোস্টেল, মানে বিধায়করা থাকতেন এবং শহরের বিধায়ক, গ্রামের বিধায়ক, সব রকম ভাগ ছিলেন, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ হিন্দু, কেউ সিপিএম, কেউ তৃণমূল, ফলে একটা বৈপরীত্য তো থাকেই, কিন্তু বৈপরীত্যের মধ্যেও একটা অদ্ভুত মিলনের সহাবস্থানটাও ছিল। তো মেলামেশা আমাদের প্রচলিত ধারণা, কতগুলো জিনিস বলি। আচ্ছা, একটু বলে রাখি, ওরও সেই হোস্টেলে থাকার অভিজ্ঞতা হয়, কারণ আমি যখন থাকতাম, আমরা দুজনেই তখন ব্যাচেলার ছিলাম, তো আমাদের মধ্যে একটা খুব সহজ বোঝাপড়া ছিল। আমরা বলতাম হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ। কোনো দিন অভিষেক আমার কাছে চলে যেত, রাতে থাকতো, আবার কোনো দিন আমি ওর ডেরায় চলে যেতাম, ফলে কিছুটা অভিজ্ঞতা ওরও আছে। তো মেলামেশা আমাদের বাবাদের মতো মিশতেন, ছেলেরা ছেলের মতো মিশতেন। এবং এখানে সত্যি কথা বলতে কি, যে দলীয় সংকীর্ণতা বা দলীয় বিভাজন খুব একটা টের পাইনি। মানে কে সিপিএম এর, কে তৃণমূলের, কে ফরওয়ার্ড ব্লকের, কে আরএসপির, কে সিপিআই এর, এই ভেদাভেদটা মেলামেশার ক্ষেত্রে খুব একটা বোঝা যেত না। মানে এর বাড়িতে মাংসর গন্ধ উঠলে ওর বাড়ির এক বাটি পৌঁছে যেত, এর বাড়িতে চা হচ্ছে হাঁক পড়ে যেত, আসুন চা খেয়ে যান। বাড়িতে কেউ মিষ্টি আনলে পাশের বাড়িতে সেটা পৌঁছে যেত, পাশের রুমে পৌঁছে যেত, যার সঙ্গে যার যেমন নৈকট্য থাকতো। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমাদের প্রচলিত ধারণা যে এমএলএ হোস্টেল মানে বিরাট একটা রাজকীয় ব্যাপার, দারুণ জাঁক জমক বিলাসবহুল ব্যাপার, কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। একটা ছোট্ট রুম, 10 ফুট বাই 10 ফুট বলবো না, 12 ফুট বাই 14 ফুট কিছু এরকম হবে। আচ্ছা, তাতে দুজন এমএলএ থাকতেন, মানে দুটো খাট থাকতো, একটা এমএলএ একটা এমএলএ, মানে এটাও স্টুডেন্ট হোস্টেলের মতোই, এটাও খানিকটা হোস্টেল টাইপ, স্টুডেন্ট হোস্টেলের মতোই। এবং দীর্ঘদিন 8-এর দশক 9-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ওই দুজন করে এমএলএ থাকতেন। আচ্ছা, এবং তার নানা রকম সমস্যা, একজন এমএলএ মানে তো এমএলএ নন, তার পরিবার যেমন আছে, তার এলাকার লোক নানা প্রয়োজনে আসছেন, তখন আরেকজন এমএলএ যাবেন কোথায়? একজন এমএলএ ঘিরে 10 জনের ভিড়, এনাকে ঘিরেও আরো 5 জনের ভিড়, তখন ঘরটা কার্যত ধর্মশালার চেহারা নিচ্ছে। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে তখন 9-এর দশকের মাঝামাঝি সময় একটা সমাধান সূত্র বেরোলো, যে এইভাবে একই রুমে দুজন করে এমএলএ থাকা, এটা প্রায় শুয়োরের খোঁয়ারের মতো হয়ে যাচ্ছে। এবং এমনও হয়েছে এক একদিন মাটিতে 20 জনের বিছানা পড়ছে, এরও 5 জন, ওরও 6 জন, দুজন এমএলএ বাইরে শুচ্ছেন। হ্যাঁ, দুজন বাইরে শুচ্ছেন, এমনও হয়েছে, বা অন্য ঘরে ঠাঁই নিয়েছে, এমনও হয়েছে। তো তখন হলো যে এক একটা রুমে এক একজন থাকবেন, মানে সিঙ্গেল করে দেওয়া হলো। প্রথম ছিল যারা সিনিয়র এমএলএ, যারা 3বার 4বার ইলেক্টেড, তারা সিঙ্গেল পাবেন, বাকি যারা জুনিয়র 1বার বা 2বারের এমএলএ, তারা একটা ঘরেই থাকবেন। 2001-এর পর থেকে ওটা ভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল। আচ্ছা, পুরোটাই আলাদা আলাদা হলো। আচ্ছা, এবং লেডি মেম্বারদেরও আলাদা রুমের ব্যবস্থা ছিল, কিন্তু তারপরেও
একজন এমএলএর কাছে বিভিন্ন ধরনের মানুষ আসতেন সারাদিন এলাকা, বিশেষ করে জেলার এমএলএ থাকতেন, কলকাতার এমএলএ ওখানে থাকতেন না, কেউ পুরুলিয়ার, কেউ কোচবিহারের, কেউ জলপাইগুড়ির, কেউ নদিয়ার, এবং নানা প্রয়োজনে মানুষকে কলকাতায় আসতে হয়। কাউকে চিকিৎসার প্রয়োজনে, কাউকে পরীক্ষা, পরের দিন পরীক্ষা আছে তার মেয়ের বা ছেলের, এই প্রয়োজনে, কেউ মানে কারোর হয়তো অন্য কোনো অফিসিয়াল কাজকর্ম আছে সেই কারণে, কারো ট্রান্সফার ফান্ড ব্যাপার আছে সেই কারণে, প্রতিদিন অসংখ্য মানুষ আসতেন। হয়তো নিপাট বাজার করতে এসছেন, এমন হয়েছে পুজোর সময় কেউ কেউ বাজার করতে চলে এসছেন, 3 দিন থেকে বাজার, হাতিবাগানে বাজার করবো, নিউ মার্কেটে বাজার করবো, ফিরে গেলেন। কেউ কেউ গরমে শীতের ছুটি কাটাতে এসছেন, এমনও হয়েছে। বড়দিনের সময় কলকাতাটা কেমন দেখি, পরীক্ষার পর ছেলে মেয়েকে নিয়ে কেউ চলে এলেন, এমনও হয়েছে। তো এই যে এত এত মানুষ আসতেন, এবং অধিকাংশ ঘরই প্রায় ধর্মশালার চেহারা নিত। মানে এমএলএ কাউকে না করতে পারতেন না, করা সম্ভব ছিল না, এলাকার 2জন লোক এসছে, তাই কি করে ফিরিয়ে দেবেন? ফলে তাদেরও সেখানে আশ্রয় হতো, এবং এমন অনেক হয়েছে সেই লোকগুলোকেই তাদের বিছানা ছেড়ে দেওয়া হয়েছে। এমএলএ হয়তো অন্য কোনো ঘরে আশ্রয় নিয়েছেন, অন্য কোনো লোকের ঘরে আশ্রয় নিয়েছেন, বা বারান্দায় শুয়ে থেকেছেন। তো এইভাবেই কেটেছে। এবং কেউ কেউ থাকতেন যারা পরিবার নিয়ে থাকতেন, তাদের ঘরে রান্না হতো, গ্যাস থাকতো, রান্না হতো, যা হোক ডাল ভাত ফুটিয়ে রান্না হতো। আবার থেকে নিমন্ত্রণও থাকতো, ধরুন কারোর বাড়িতে রান্না হচ্ছে, মাংস হচ্ছে, হয়তো আমার এমএলএ হস্টেলে ঘরে ঘরে কি রান্নার ব্যবস্থা আছে? না, হাতে গোনা কয়েকটা ঘরে, মানে যাদের স্ত্রী থাকতেন, হাতে গোনা এরকম 5-6টা ঘর ছিল। মানে গঠনটা হচ্ছে এক একটা ফ্লোরে 20টা করে রুম, অনেকটা স্কুল বাড়ির মতো, লম্বা বারান্দা, পরপর রুম, মানে এক এক ফ্লোরে 20টা করে রুম, 6 তলায়, মানে 6 × 20 120, তাহলে 120 × 2 240 জন। এবার কোনো কোনো রুমে সিঙ্গেল থাকতেন, ফলে 200 জন মতো থাকতেন ওই বিল্ডিংটাতেই। ফলে এক একটা ফ্লোরে প্রায় 40 জন করে এমএলএ থাকছেন। এবার দেখা যেত 20টা রুম, তার মধ্যে 2টো রুমে হয়তো কারোর ওয়াইফ আছেন, বা সাময়িক এসছেন, চলে যাবেন। তো রান্না হলো, এবার কারোর হয়তো মাংস আনা হয়েছে। মানে এই যে ঘরগুলো, সেগুলো কি ওই ওয়ান রুম একদম ওয়ান রুম বিএইচকে এর মতো? মানে আমি বলতে চাইছি যে সেখানে রান্নাঘরেরও ব্যবস্থা আছে? না, কোনো রান্নাঘর নেই, ওই দেওয়ালেরই এক কোণে। দেওয়ালের এক কোণে একটা সিলিন্ডার রইলো, পাশে একটা গ্যাস রইলো, এই রান্না হলো আর কি। মানে আলাদা কোনো রান্নাঘর বলে কিছু ছিল না। বুঝতে পেরেছি। তো ঘরেরই একটা কোণে হতো, কেউ কেউ ব্যালকনিতে বড় জোর একটা করতেন, তাতে আবার হাওয়ায় গ্যাস নিভে যেত, ফলে ঘরেই করতে হতো। সে হাতে গোনা কয়েকটা রুমে রান্না হতো, বা কারোর হয়তো চায়ের সরঞ্জাম ছিল, লোক এলো চা করে দিল, একটু ক্যান্টিনে বললে আসতে অনেক দেরি লাগবে, লাল চা ঘরেই করে দিল, শুধু চা হতো, রান্না বান্না হতো না, শুধু চা হতো, এরকম কিছু কিছু ঘর ছিল। এবার মেলামেশার ক্ষেত্রে ওই বাজবিচারটা ছিল না। মানে আমি এমন অনেক দেখেছি, ধরো তখন মানস ভূঁইয়া ডাক্তার, কারোর শরীর খারাপ হয়েছে, তিনি কিন্তু কোনো বাজবিচার করেননি যে উনি কংগ্রেসের এমএলএ বা সিপিএম এর কোনো এমএলএর মেয়ের হয়তো শরীর খারাপ হয়েছে, ডাক্তারবাবু একবার আসবেন, এবং উনিও কোনো বাজবিচার করেন, মাঝরাতে লুঙ্গি পরে চলে গেছেন, ওষুধ দিয়েছেন, ইঞ্জেকশন দিয়েছেন, ঠিক আছে কালকে এমুককে দেখে নিও, বা পিজিতে ভর্তির উনি ব্যবস্থা করে দিয়েছেন। মানে মানস ভূঁইয়া ডাক্তার, তাদেরও কোনো সংকট ছিল না, বা মানস ভূঁইয়াও কত রাত যে এমন শুশ্রূষায় গেছে তার ঠিক নেই। অনেকের যে বিপদে পড়বে কাকে আর যাবে, তখন তো কেসিপিএম কে তৃণমূল দেখলে হবেও না। মানে অঘোষিত হোস্টেল ডক্টর হয়েছিলেন? হ্যাঁ, প্রায় তাই ছিলেন, যদি উনি পাকাপাকি থাকতেন। বাকিরা হতো কি, অনেকেই এমএলএরা কেউ স্থায়ী থাকতেন না, এলাকাতেই থাকতেন, অধিবেশনের সময়টুকু কলকাতায় থাকতেন, বা সপ্তাহে 1 দিন বা 2 দিন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি মিটিং থাকতো। নর্মালি অনেকে যেদিন আসতেন সেদিনই ফিরে যেতেন। বা হয়তো একদিন মঙ্গলবার মিটিং, মঙ্গলবার সকালে এলেন, মঙ্গলবার থেকে বুধবার রাতে ফেরত গেলেন, 2 দিন হয়তো থাকলেন, গড়ে 1 থেকে 2 দিনই থাকতেন। মানে অধিকাংশ সময় হস্টেল ফাঁকাই পড়ে না, ফাঁকা না, এবার এলাকার লোক কিন্তু থাকতোই। এমএলএ চলে গেলেও এলাকার লোকজন কিন্তু আসা যাওয়া চলতোই। কেউ চিঠি লিখে চলে এলেন, কেউ হয়তো থাকলো, এমএলএ রেখে গেল। আবার অনেকের ঘরে এমন হয়, তার কোনো লেখাপড়া করে এলাকার কোনো ছেলে, হয়তো পার্টি কমরেডের কোনো ছেলে, কোনো হয়তো আশুতোষ কলেজে পড়ে, ওখান থেকে যাতায়াত করতো। আমিও যেমন লেখাপড়া সূত্রে থাকতাম, ওখান থেকে যাতায়াত করতাম। এবং আমরা যারা পাকাপাকি থাকতাম, কয়েকজন আছি, তাদের স্পেশাল পারমিশন করানো থাকতো। স্পিকারের কাছ থেকে স্পেশাল পারমিশন থাকতো যে আমার ছেলে এই পারপাসে থাকবে। স্পিকার কাউকে 1 বছর, কাউকে 6 মাস, কাউকে 2 বছর দেখে একটা পারমিশন লেটার করে দিতেন। তার ভিত্তিতে থাকতাম। এবার হোস্টেলের নিয়ম হচ্ছে কিছু কিছু সময় কোনো একটা খারাপ ঘটনা ঘটে, তখন কড়াকড়ি হয়, আবার আপন নিয়মে শিথিলও হয়ে যায়। মানে আবার লোকজন আসা যাওয়া শুরু হয়ে যায়। আবার কোনো একটা খারাপ ঘটনা ঘটলো, কেউ মারামারি ঘটলো, কিছু ঘটলো, তখন আবার একটু 1 মাস একটু কড়াকড়ি হলো, এই বাড়ির লোক আসা যাবে না, এই চিঠি নিয়ে আসতে হবে, নিচে সই করে ঢুকতে হবে। আবার আপন নিয়মে 15-20 দিন যেতে না যেতে আবার সেটা যেমন তেমন হয়ে যেত। তো মোটামুটি এভাবেই চলতো। এবং মানে মেলামেশার ক্ষেত্রে যেটা বললাম, কোনো বাজবিচার ছিল না, একসঙ্গে সকালে চা খাওয়া হতো, ক্যান্টিনে সবাই একসঙ্গে দেখা হতো, গল্প হতো, গুজব হতো।
এবং যেটা বললি যে কিভাবে ধরা যায় কোনো বিধানসভায় এই বিষয়টা বাজেট আছে, নেক্সট 3 দিন কাল শিক্ষা বাজেট, পরশু পুর নগর উন্নয়ন, তারপর দিন কৃষি। মানে এরকম বাজেটের আগের দিন কি মানে কে আগের দিন মোটামুটি হয়ে যেত, পুরো হিসাবপত্র হয়ে যেত। বিভিন্ন দলের যারা চিফ হুইপ থাকতেন তিনি ভাগ করে দিতেন, আজ কে বলবে, ধরা যাক আরএসপি চিফ হুইপ একজন থাকলেন, তিনি ঠিক করলেন সোমবারে বলবে, মঙ্গলবারে বলবে, বুধবারে বলবে। এবার কি বলবে, তিনি হয়তো একটু শিখতে এলেন, দাদা এটা কিভাবে বলা যায় বলুন তো, কতটা বলবো, বলে দেওয়া হলো এই বিষয়গুলো বলবে। বা এই বিষয়টার উপর যেমন পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, সেটা গ্রামের লোককে বলতে দিলে ভালো হয়। আবার শিক্ষা সংক্রান্ত বাজেট, তখন দেখতে হতো কে কে শিক্ষক আছেন, আমার দলে শিক্ষক কারা কারা আছেন, মানে শিক্ষা সংক্রান্ত বিষয়টা ফুটিয়ে কে ভালো বলতে পারবে, সেটা একজন কৃষককে দিয়ে লাভ নেই। আবার কৃষি বাজেট, সেটা আবার যার জমি জায়গা আছে চাষবাস করেন তিনি বলতে পারবেন। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বাজেট, তখন যারা শহরের এমএলএ তারা বললে ভালো হয়, কারণ গ্রামের লোকের পক্ষে, যারা পঞ্চায়েত ব্যবস্থায় বেড়ে ওঠা মানুষ, তাদের পক্ষে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বলা সম্ভব নয়। এইভাবে মোটামুটি ভাগ বাটারও হতো। এবার অনেকে চেয়েও নিতেন যে আমাকে দাদা এটা দিলে ভালো হয়, মৎস্যটা আমাকে দিন, আমি মৎস্যটা ভালো বলতে পারবো। কেউ হয়তো লাইব্রেরি ডিপার্টমেন্টে চেয়ে নিলেন, বা এই ডিপার্টমেন্টে আমি বলবো, এইভাবে ভাগ বাটারও হতো। তো ন্যাচারালি ভালো ভালো দপ্তরগুলো সিনিয়ররাই নিতেন। মানে এরকম কোনো ঘটনা আছে মানে ধরো এই যে আগামীকাল বলবো আমি কিছু, তার জন্য কোনো রিহার্সাল, অনেকে মানে আয়নার সামনে দাঁড়িয়ে পিরিয়ডের ব্যাপার আছে, সেও আছে, কেউ কেউ যারা নতুন তারা তো একটু উৎসাহ বেশি থাকে সবসময়, তারা আগের রাতে একটু রিহার্সাল করতেন, অন্য সিনিয়রের ঘরে গিয়ে একটু পড়ে দেখাতেন, দাদা এরকম বলবো দেখুন তো ঠিক আছে কিনা, বললেন, তিনি হয়তো একটু যোগ্য দিলেন, এটা এইভাবে বলো, বা এটা শুরুতে বলো না এটা শেষে বলো, বা এইটাতে যেটা শেষ করছে এটা দিয়ে শুরু করো। আচ্ছা, তিনি একটু সাজেশন দিলেন। আবার কেউ স্টেজে মেরে দিতেন, স্টেজে মেরে দেবো, এতদিনের অভিজ্ঞতা, এত এলাকায় ভাষণ দিয়েও কোনো ব্যাপার না, স্টেজে দেখে নেবো। কেউ কেউ পুরোনো প্রসিডিংস ঘাটতেন, আগে কিভাবে বলা হতো এটা, কেউ পুরোনো পেপার দেখে নোট নিতেন, এরকম হতো। এবার যেমন মেনশন আওয়ার, একটা নিয়ম ছিল, মেনশন আওয়ারে সকাল সকাল যে যত সকালে নাম জমা দেবেন তারটা ডাকা হতো, মানে এলাকার সমস্যা যে তুলে ধরতে হয়, দিনে 20-25 জনের বেশি সুযোগ পেতেন না। এবার বলতে তো হয়তো 50 জন চাইছেন, কিন্তু 50 জন সুযোগ দেওয়া যাবে না। তখন নিয়ম হচ্ছে যে বিধানসভায় গিয়ে একটা নোটিশ জমা দিতে হয় যে আমি এটা বলতে চাই। এবারে একজন বিধায়কের কথা বলছি, ধরা যাক বাঁকুড়ার কাশীনাথ মিশ্র, দীর্ঘদিনের প্রবীণ বিধায়ক, মানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও বিধায়ক ছিলেন, 7-এর দশকেও ছিলেন। আচ্ছা, এবার ওনার সঙ্গে লড়াই হতো পার্থদের, কোনোবার পার্থদের জিততেন, কোনোবার কাশীনাথ মিশ্র জিততেন। আচ্ছা, এবার কাশীনাথ মিশ্র যখন পরিণত বয়স, তখনও তার যে উৎসাহ, যা উদ্যম, সারা রাত জেগে উনি তৈরি হতেন কিভাবে কাল এটা বলবো। আচ্ছা, সকাল 7টার সময় উনি হাঁটতে হাঁটতে অ্যাসেম্বলি চলে যেতেন। আচ্ছা, মানে ঢোলা পাজামা পাঞ্জাবি পরে, তখনও দারোয়ান আসেনি, পিয়ন আসেনি, কেউ আসেনি, গেটটাও খোলা হয়নি। সবচেয়ে আগে স্লিপটা জমা করবো, হ্যাঁ সবার আগে স্লিপটা যেন আমার জমা পড়ে। আচ্ছা, এবার উনি সকাল 7টায় হাঁটতে হাঁটতে চলে যেতেন। আচ্ছা, এবার গেটে দাঁড়িয়ে থাকতেন, গেটের সামনে, যে তালা খুলবে সেও তো আসেনি, সে হয়তো অনেক পরে এলো, আরে স্যার আপনি, আরে তোমরা এত দেরি করো, নাম জমা দেবো এখন দিতে পারছি না। খুললো, উনি স্লিপটা জমা করলেন। 8টা বাজে, অ্যাসেম্বলি শুরু হয় 11টায়, এবং এই মেনশন আওয়ারটা শুরু হবে 1টায়, মানে 12টা 12:30 এরকম সময়। তো মানে উনি কি পুরোটা সময় থাকবেন ওখানে? হ্যাঁ থাকবেন, এবং ওই মানে অ্যাসেম্বলি শুরু হবে 11টায়, ওই 8টা থেকে উনি একদম বাড়ি ফিরলেন, হোস্টেল ফিরলেন না। আচ্ছা, ওই হাইকোর্ট চত্বরেই ঘুরে বেড়া করলেন, চা খেলেন, এখানে ঘুরলেন ওখানে ঘুরলেন। হ্যাঁ, উনি নিজে লয়ার ছিলেন, হাইকোর্টে কোনো চেনা লয়ারের সঙ্গে আড্ডা মারলেন, গাছতলায় বসে রইলেন, তখন তো মোবাইলও ছিল না, পুরোনো পেপার নিয়ে গেলেন, পেপারগুলো পড়তে শুরু করলেন, গাছতলায় বসে পেপার পড়লেন। আচ্ছা, মানে সহজ সাধারণ জীবনযাপন। তারপর অ্যাসেম্বলি 10টার সময় গেট বাকি সব আসতে শুরু করলো, 11টায় খুললো, কোশ্চেন করলেন। ওনার আছে 1টার সময় মেনশন আওয়ার, বা 12:30টায়, ওই 2 মিনিট বলবেন বলে, 2 মিনিট বলবেন বলে সকাল 7টা থেকে উনি নাম জমা দিয়েছেন। এই তাগিদও ছিল, অদ্ভুত ব্যাপার এগুলো। মানে এলাকার এই কাজটা আমি করাতে, এটার জন্য এটা আমি বিধানসভায় তুলতে হবে। এটা নর্মালি হয় যে প্রথম থাকে উৎসাহটা, পরের দিকে চলে যায়। কিন্তু কেউ কেউ আছেন যারা ওই 5 বার 6 বারের এমএলএ, তারপরেও সকাল 7টায় নামটা জমা দিতেন। আচ্ছা, সবার আগে যেন আমি নামটা জমা দিই। আচ্ছা, স্বরূপদা, হস্টেল মানে তো আমরা অনেক গল্প গাছা প্রচুর এরকম অসংখ্য পাওয়া যায়, মানে তোমার কি এরকম কোনো গল্প মনে পড়ছে? মানে তুমি আগে পরে নিশ্চয়ই শুনেছো, মানে অনেক ক্ষেত্রে তো সবসময় যে সাক্ষী থাকা যায় তা তো না, অনেক কিছু শুনিও আমরা। এরকম কোনো গল্প তুমি কখনো শুনেছো যে হস্টেলে মুচমুচে প্রেম তৈরি হয়েছে? হ্যাঁ, সেও হয়েছে, এবং সে মানে সেটা পরিণয় পর্যন্ত গেছে অথবা যায়নি। পরিণয় সবসময় গড়ায়নি হয়তো, কিন্তু হ্যাঁ পরিণয় হতে হতে শেষ ধাপ পর্যন্ত পৌঁছে গেছিল, এমন হয়েছে। আচ্ছা, বা অনেক প্রেম হতে হতে না হওয়া থেকে গেছে। আচ্ছা, বা একজনকে ভালো লাগে কিন্তু বলে উঠতে পারেনি। আচ্ছা, হয়েছে। আচ্ছা, এমনকি বিধায়কদের মধ্যেও আমি লক্ষ্য করেছি কারোর প্রতি কারো বিশেষ দুর্বলতা ছিল।
আচ্ছা। হ্যাঁ, কোনো কোনো লেডি মেম্বার তাকে ইমপ্রেস করার জন্য অনেকে কেউ 3বার চুল আঁচড়াতেন, কেউ রঙিন পাঞ্জাবি পরতেন, তার ঘরের সামনে 3বার ঘুরঘুর করতেন, অকারণেই গুড মর্নিং বলতেন। হ্যাঁ, তো তিনি হয়তো ক্যান্টিনে নামলেন, সেই এমএলএ হয়তো চা খেয়ে উঠে গেছেন, সেই লেডি মেম্বার নামলেন, আরেকবার চা খেতে নেমে গেলেন, আরেকবার গুড মর্নিং বলে। এই ছোট ছোট এগুলো হয়তো বেশি দূর গড়ায়নি, হয়তো দেখা এই পর্যন্ত থেমে গেছে, কিন্তু দূর থেকে দেখেছি, অনুভব করেছি, উপলব্ধি করেছি, মজাও পেয়েছি, হাসাহাসিও করেছি। এই টুকরো টুকরো ঘটনা ঘটেছে। কখনো কি কোনো প্রেমপত্র ফাঁস হয়ে গেছে, এরকম হয়েছে যে হঠাৎ কারোর প্রেমপত্র তোমাদের হাতে হয়তো এসে পড়েছে? ভুয়ো ফোন অনেক হয়েছে। আচ্ছা, মানে প্রেমপত্র ঠিক না হোক, অন্তত এর নাম করে একে ফোন করা, ওর নাম করে ওকে ফোন করা, একটু মজা নেওয়া, একটু বিভ্রান্ত করা, বা খারাপ বাংলায় বলে একটু মুরগি করা, এগুলো অনেক হয়েছে। যেমন ধরা যাক কোনো এক বিধায়ক, মানে আমরাও যা হয় কম বয়স ছিল, একটু মজা করতে ভালোবাসতাম, সবটা যে সামনাসামনি করতে পারতাম তা নয়, অনেক কিছু আড়াল থেকে করতাম। ধরা যাক একজন বিধায়ক নীল রঙের পাঞ্জাবি পরছেন, কদিন দেখলাম বেশ কদিন নীল রঙের পাঞ্জাবি পরছেন, এবং বিভিন্ন বিধায়ক একটা বক্স থাকতো, একটা লেটার বক্স থাকতো, এত নম্বর রুম এই বক্স, এত নম্বর রুম এই বক্স, একটা চিঠি লিখে দিলাম। সেটা কি রুমের সামনে থাকতো না? রুমের তলায় 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 থাকতো। তো সেই বক্সে চিঠি আসতো, যার নামে চিঠি, হ্যাঁ ওই লেটার বক্সটা, এবার রুমে সবাইকে তো রুমে দেওয়া সম্ভব নয়, ওই লেটার বক্সে নিজে নিজে লেটার বক্স থাকতো, সেটা ঢুকিয়ে দেওয়া। এবার ধরা যাক আমি 6-15 নম্বর রুমে আমি কোনো এমএলএ আছে, তাকে আমি চিঠি লিখতে চাইছি, আমি সেই বক্সটাই ফেলে দেবো। এবার কেউ হয়তো দেখা যাচ্ছে কদিন খুব নীল পাঞ্জাবি পরছেন, তাকে মজা করে লিখলাম, পূজনীয় কাকু, আপনি রোজ নীল পাঞ্জাবি পরেন, কিন্তু আপনার চেহারার সঙ্গে, আপনার ব্যক্তিত্বের সঙ্গে নীল পাঞ্জাবিটা ঠিক মানাচ্ছে না, আপনার সাদাটাই ভালো মানায়, আপনি এই রংচঙে পাঞ্জাবি পরবেন না, এতে ঠিক আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটছে না, আশা করি আপনাকে আগামী দিন থেকে সাদা পাঞ্জাবিতে দেখবো। লিখে কোনো একটা মহিলার নাম লিখে দিলাম, বা নাম লিখছি না, আপনার শুভাকাঙ্ক্ষী। পরের দিন সকালবেলা দেখলে সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে, তারপর থেকে পাঞ্জাবি পরে বন্ধ করে দিলেন, রঙিন পাঞ্জাবি পরে বন্ধ করে দিলেন। একজন বিধায়ক আছেন, তিনি শিক্ষক ছিলেন, রোজ বারমুডা পরে চা খেতে নামতেন, তিনি হাই স্কুলের শিক্ষক, বারমুডা পরে দেখতে, বারমুডা গেঞ্জি পরে, প্রায় ওই লাল নীল বিকট গেঞ্জি পরে নামতেন, তার বয়স 60-এর উপরেই ছিল, এবং বামপন্থী বিধায়ক ছিলেন। দক্ষিণপন্থী হলে তবু না হয় মানা যায়, এটা বামপন্থী বিধায়ক, এটা লাল টকটকে গেঞ্জি আর সাদা এই বারমুডা পরে নামছেন, দেখতেও কেমন একটা দৃষ্টিকটু লাগতো। একটা চিঠি লিখলাম, পূজনীয় কাকু, হ্যাঁ আপনাকে রোজ ক্যান্টিনে দেখি, আলাপ নেই, আপনাকে সাহস করে বলতে পারছি না, তাই চিঠির আশ্রয় নিলাম। তো আপনি দেখি রোজ ওই হাফ প্যান্ট পরে নামছেন, এটা আপনাকে ঠিক শোভা পায় না, আমরাই নামি না, আমরা ছাত্র, আমরাই হাফ প্যান্ট পরে থাকি না, দেখুন ফুল প্যান্ট পরে থাকি, তো আপনি একটা হাফ প্যান্ট পরে নামছেন, এটা ঠিক। তারপর আপনি বিধায়ক, আপনি শিক্ষক, এখন বামপন্থী বিধায়ক, আপনার কাছে একটা রুচিসম্মত পোশাকও আশা করি, দয়া করে হাফ প্যান্ট পরে পরবেন না। সেদিন থেকে হাফ প্যান্ট পরে বন্ধ করে দিলেন, যে কোনো কারণেই হোক। হ্যাঁ, সবার দিকে সন্দেহজনকভাবে তাকাতেন, চিঠিটা কে লিখলো, যাকেই দেখতেন তাকেই ভাবতেন লিখেছে। তো এরকম চিঠি হয়েছে। একজন বিধায়ক ছিলেন, খুব গুরুগম্ভীর বই পড়তেন, বয়স্ক মানুষ, তখন প্রায় 70-ঊর্ধ্ব, দেখে খুব গম্ভীর লাগে। একসময় মন্ত্রী ছিলেন, ভারী ভারী বই, এঙ্গেলসের বই, সমাজতত্ত্ব, গভীর গভীর এই মোটা মোটা 500 পাতার নিচে বই পড়তেন না, ভারী ভারী চশমা লাগিয়ে ভারী ভারী বই পড়তেন, মানে কাছে যাওয়া যেত না আর কি। এত কি মনে হলো এই লোকটা এত ভারী ভারী বই পড়ে। সেই সময় বইমেলা চলছিল, বেশ কয়েকটা ভূতের বই কিনলাম। ভূত আমার ভূত, 101 বাছাই ভূত, ভূত আমার ভূত, পেতনি আমার জি, এসব নানা রকম নামের বিচিত্র বিচিত্র ভূতের দুষ্টু মিষ্টি প্রেমের শায়রি যা যা থাকে আর কি, এইসব বই কিনে একটা প্যাকেটে ভরলাম, সঙ্গে চিরকুট লিখলাম যে স্যার আপনাকে প্রায় ভারী ভারী বই পড়তে দেখি, কিন্তু জানি আপনার মধ্যে একটা শিশু মন বাস করে, এই বই পড়ে দেখুন না, সবাই ভারী বইগুলো সরিয়ে রেখে একটু ভূতের বই পড়ুন না, একটু বাচ্চাদের বই পড়ুন না, দেখুন না ভালো লাগবে। ভেবেছিলাম উনি খুব রেগে যাবেন, ওনার বক্সে গিয়ে রেখে দিয়ে এলাম। কি আশ্চর্য, পরের দিন থেকে দিলাম সত্যি উনি ভূতের বই পড়তে শুরু করেছেন। এবং উনি আন্দাজ করতে পেরেছিলেন কে করতে পারে, 2-3 জনকে সন্দেহ করেছিলেন, তার পরিবারকে জানিয়েছিলেন, তারাও আমাদের তোমার কে করেছো এটা, বাবার সঙ্গে কে করেছো, পরে আমরা স্বীকার করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছিলেন, এবং উনি বললেন না, ছেলেরা আমাকে আবার শৈশবে ফিরিয়ে দিল, এরা আমাকে আবার কৈশোরে ফিরিয়ে দিল। পরে ডেকে আমাদের খাইয়েছিলেন। মানে উনি ব্যাপারটা খুব মানে রেগে যাননি, ভালোভাবেই নিয়েছিলেন। তো
এরকম ঘটনা কিছু ঘটেছে। আচ্ছা, তো এই ধরনের হস্টেলে যেমন একজন থাকেন হোস্টেল প্রধান, যাকে আমরা ওয়ার্ডেন বলি, হ্যাঁ, মানে আমাদের হোস্টেলে তাই ছিল, এবং এই ওয়ার্ডেনকে নিয়ে নানান গল্প গাছা থাকতো। সে এমএলএ হোস্টেলে কিরকম ওয়ার্ডেন কেউ থাক? সুপার ছিলেন, হোস্টেল সুপার। আচ্ছা, ওকে। তিনি গেজেটেড অফিসার। আচ্ছা, নর্মালি WBCS র্যাঙ্কেরই থাকতেন। আচ্ছা আচ্ছা। তো আমাদের একজন সুপার ছিলেন, তার নামটা আর বলছি না, তাকে নিয়ে সব মজাই করতাম। মানে তার ব্যক্তিত্বের একটু ভালো মানুষ ছিলেন, সহজ সরল ভালো মানুষ, কিন্তু ব্যক্তিত্বের একটু ঘাটতি ছিল, অভাব ছিল আর কি। মানে যে যা পারতো তাকে নিয়ে মজা মস্করা করতো। আচ্ছা। তো একবার উনি ঢুকছেন, গেট থেকে ঢুকছেন, গেট থেকে অনেকটা লম্বা পথ হেঁটে আসতে হয়। একটি ছেলে, তার নামটা আমি পরে বলবো, সে পরবর্তীকালে বিখ্যাত হয়েছে, পরবর্তীকালে সে ছেলেটি নিজে বিধায়ক হয়েছে। সে করতো কি উপর থেকে এক বালতি জল ঢেলে দিল সুপারের মাথায়। সুপার তো রেগে কাই, এই কে ছড়েছো, নেমে এসো, আমি কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে, নেমে এসো বলছি। যথারীতি কেউ নেই, কে নামতে যাবে। 3-4 দিন পর আবার ফিরছেন, আবার মাথায় এক বালতি জল ঢালা হলো। আবার যথারীতি তুমি চিৎকার করলেন, এই নেমে এসো বলছি, আমি কিন্তু দেখে নিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে, এটা ঠিক হচ্ছে না বলছেন। একটি ছেলে নেমে এলো, কাকু কি হয়েছে? এই দেখো না, কে একটা জল ফেলে দিল। আপনার মাথায় জল ফেললো? কার এত সাহস? এই বেরিয়ে আয়, কাকুর মাথায় জল ফেললি, ইয়ার কি হচ্ছে? দাঁড়ান কাকু, কোন ফ্লোর থেকে বললো আমি ধরে আনছি ছেলেটাকে। এইসব হলো। 3-4 দিন পর আবার জল ঢালা হলো, আবার ওই ছেলেটি নেমে এলে চিৎকার করলো, এই কে কাকুর মাথায় জল ফেলেছিস, ইয়ার কি হচ্ছে? এটা বাবার বয়সী লোককে জল ঢালা হচ্ছে। এবার সেই ছেলেটি পরবর্তীকালে বিধায়ক হয়ে ফিরে এলেন। তখন ছাত্র ছিল, কয়েক বছর পর রাজ্যের কনিষ্ঠতম বিধায়ক হয়ে সেই ছেলেটি ফিরে এলেন। আচ্ছা, কি নাম তার? আচ্ছা, বলতে বাধা নেই, তার নাম আলী ইমরান রামজ, আমরা ভিক্টর বলে তাকে চিনি। আচ্ছা, আমি কিছুদিন আগে ইন্টারভিউ করেছিলাম, পরপর 3 বার ইলেক্টেড। আশা করি ওই ফাঁস করলাম বলে রাগ করবে না। মজার গল্প। তো এবার ভিক্টর পরের বার ইলেক্টেড হলো। আমরা তখন সেই সুপারকে, আমরা কয়েকজন ছেলে পেলে ঠিক করলাম তাকে সংবর্ধনা দেবো, যে আমাদের মধ্যে থেকে একটা ছেলে আবার নতুন ভূমিকায় ফিরে এসছে। হ্যাঁ, দায়িত্বশীল ভূমিকা, একটা রাজ্যের কনিষ্ঠতম বিধায়ক হিসেবে ফিরে এসছে। আমরা তাকে দলমত নির্বিশেষে আমরা তাকে সংবর্ধনা দেবো। যথারীতি সুপারকে বলতে গেলাম যে কাকু, এই ব্যাপার, আপনি তো খুব খুশি হবেন যে ভিক্টর আবার আমাদের মধ্যে ফিরে এসছে এমএলএ হয়ে। হ্যাঁ, খুব ভালো খবর, খুব ভালো খবর। জানো, আমার মাথায় ছেলেটা খুব প্রতিবাদী, আমার মাথায় একটা জল ঢালতো, ও কিন্তু প্রতিবাদ করতো, কেউ এগিয়ে আসতো না, ও কিন্তু বরাবর আমার পাশে থেকেছে, ও প্রতিবাদ করেছে। তাকে বলতে পারলাম না, ঢালতো, ওই ছেলে এসে প্রতিবাদটা করতো, ওই জল ঢালতো, এসে প্রতিবাদটা করতো। তো এই মজাটা চলেছে দিনের পর দিন। এই যে শাসক বিরোধী সম্পর্ক কেমন ছিল? মানে অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে শাসক শরিকের মধ্যে একটা মনোমালিন্য, হ্যাঁ, এই সম্পর্কগুলো কিরকম ছিল? না, আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলতো না, বা তাদের মধ্যেও প্রভাব ফেলতো না। ধরুন, এমনও দেখেছি, মানে এর মেয়ের বিয়ে আরেকজন তার বাড়িতে, মানে বাড়িতে যাতায়াতেও ছিল। ধরুন, কারোর বাড়ি কোচবিহারে, কারোর বাড়ি পুরুলিয়ায়, হ্যাঁ, পাশাপাশি রুমে আছেন। পুরুলিয়ার কারোর মেয়ের বিয়ে যখন বিয়ে হচ্ছে, কোচবিহার সেই মেলে কিন্তু হাজির হয়ে গেছেন তার বাড়িতে। আচ্ছা। বা কোচবিহারের কারোর হয়তো সেই বিধায়কের মা মারা গেছেন, শ্রাদ্ধ হচ্ছে, পুরুলিয়ার সেই বিধায়ক কিন্তু হাজির হয়ে গেছেন। আচ্ছা, এটা পারিবারিক সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। ধরুন, আমরা যারা মূলত বিধায়কদের ছেলেরা থাকতো, ছেলে মেয়েরা থাকতেন, আমাদের মধ্যে প্রায় 20-25 জন একটা গ্যাং ছিল। তাদের মধ্যে কেউ হয়তো পড়াশোনা করছে, কেউ ল পড়ছে, কেউ, তাদের বেশ কয়েকজনকে আমি নিজেও চিনি, হ্যাঁ, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স করছে, নানা রকম। এবং কারোর বয়স 20, কারোর 18, কারোর 16, কারোর এরকম 2-4 বছর এদিক ওদিক ছিল সবাই। তো আমরা যখন মেলামেশা করতাম, আমরা কার বাবা সিপিএম এমএলএ, কার বাবা ফরওয়ার্ড ব্লকের, কার বাবা তৃণমূলের, কোনদিন ভাবিনি এগুলো আর কি। একসঙ্গেই ফিস্ট হয়েছে, একসঙ্গেই হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে মনোমালিন্য যেমন হয় তেমনি হয়েছে, সেটা রাজনৈতিক কারণে হয়নি। হ্যাঁ, তর্কাতর্কি হতো না, অনেক ক্ষেত্রে হতো। আবার এমনও হয়েছে যে, মানে সিপিএম এর এমএলএ ছেলের সঙ্গে তৃণমূল এমএলএ ছেলে দারুণ সম্পর্ক। আচ্ছা। বরং দুজন সিপিএম এমএলএ ছেলের মধ্যে ভাব নেই, একটা ইগোর লড়াই আছে। কিন্তু ধরা যাক, আমি যখন তৃণমূলে কারোর ছেলের সঙ্গে মিশছি, বা সেই এমএলএর সঙ্গে মিশছি, আমার মধ্যে কোনো জড়তা কাজ করতো না, তাদের মধ্যেও কাজ করতো না। এবং একটা কথা বলি, আমার ছোট থেকে একটু ভাষণ অনেকে লিখে দেওয়ার প্রতি ঝোঁকটা ছিল, মানে অনেকের আমি ভাষণ লিখে দিতাম। আচ্ছা আচ্ছা। তেমনও হয়েছে, আমি সিপিএম এমএলএর ভাষণ লিখছি, ফরওয়ার্ড ব্লকের এমএলএর ভাষণ লিখছি, আবার তৃণমূল এমএলএর ভাষণ লিখছি। একই ডিবেট শিক্ষা দপ্তরে বাজারে, এবং অনেকের মধ্যে 3 অ্যাঙ্গেল থেকে যখন তৃণমূলের এমএলএর ভাষণ লিখছি, তখন তার মতো করে লিখছি, সিপিএম এর বিরোধিতা করছো, তখন তার সিপিএম এর অপশাসন বিরোধিতা, হ্যান ত্যান, সিপিএম এর শিক্ষায় কি কি করেছে এসব। আবার যখন কোনো সিপিএম এর লিখছি,
তখন কংগ্রেস আমলে কি কি অরাজকতা ছিল, হ্যাঁ এখন কি কি শৃঙ্খলা এসেছে সেটা লিখছি। আবার যখন শরিকের হয়ে ভাষণ লিখছি তখন দুটো ব্যালেন্স করে একটু সমালোচনা একটু প্রশংসা মিলিয়ে মিশিয়ে একভাবে ভাষণ তৈরি করছি। 3টে গীত আমার তৈরি করা, 3জন 3 দিকে বলছেন। এবং পরের দিন কাগজে যখন দেখতাম সেগুলো বেশ ভালোই লাগতো, মজা পেতাম। তো এবং এই খোলামেলা গল্পগুলো হতো আর কি, মানে তৃণমূল এমএলএ খোলামেলা তৃণমূলের সমালোচনা করতেন এবং সবার সঙ্গে মেলামেশা হচ্ছিল। মানে তুমি বলছো যে এমএলএ হস্টেলের বাইরে যে সমীকরণই থাকুক না কেন, যে ইকুয়েশন থাকুক না কেন, এমএলএ হস্টেলের চৌহদ্দির মধ্যে ঢুকে পড়লে সেই সমীকরণটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে পুরো বদলে যেত এবং মানে একদমই বন্ধুত্বের কেউ বরং নিজেদের মধ্যে খারাপ সম্পর্ক ছিল। আচ্ছা, ধরুন দুজন সিপিএম এমএলএ, তাদের মধ্যে কথাবার্তা নেই, আচ্ছা, কিন্তু সিপিএম এমএলএ এর সঙ্গে তৃণমূল এমএলএ দিব্যি কথাবার্তা আছে। আচ্ছা, তারা একসঙ্গে চা খাচ্ছে, আচ্ছা, চলুন চা খেয়ে আসি। হ্যাঁ, বা কারো বাড়িতে এত মিষ্টি, অনেক কেউ মিষ্টি এনেছে, এক বাটি মিষ্টি পাশের বাড়িতে দিয়ে এলো, এই রাখুন দেখি, হ্যাঁ এটা রাখো, কি আরে আমার ঘরে এক লোক দিয়ে গেছে, কে খাবে, নাও তুমি নিয়ে নাও, পাশের বাড়িতে দিয়ে এলেন। সৌজন্যটা সবসময় বরাবরই ছিল। মানে এমনও হয়েছে যে একজন এমএলএ অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো একজন আরএসপি এমএলএ অসুস্থ হয়ে পড়েছেন, আমি 3টে পার্টির এমএলএ কে 4 জন বা 5 জন এমএলএ একসঙ্গে গিয়ে হাসপাতালে রাত জাগছে এমন দেখেছি। আচ্ছা, রক্ত লাগলে কে আগে রক্ত দেবে সেই প্রতিযোগিতা দেখেছি। আচ্ছা, বা তৃণমূলের কোনো এমএলএ ছেলে হয়তো অসুস্থ হয়েছে, আমরা সবাই মিলে গিয়ে রাত জেগেছি। আচ্ছা, 20 জন মিলে পিজি হাসপাতালে বাইরে গাছতলায় বসে আছি। আচ্ছা, আচ্ছা, সেখানে কোনো ভেদাভেদ কাজ করেনি। আবার কখনো কখনো তোমাদের বাবারা বলেনি না, কেউ বারণ করেনি, না কোনোদিন কেউ বারণ করেনি, কেউ বারণ করেনি বা করলেও হয়তো শুনতাম না। এবং এটা বরাবর দেখেছি, মানে তৃণমূলের কারোর শরীর খারাপ হয়েছে, কেউ হাত গুটিয়ে বসে আছে ও তৃণমূল বলে, এটা কোনোদিন ঘটেনি। হ্যাঁ, চল তো সবাই মিলে, হ্যাঁ দরকার নেই তাও হাসপাতালে নিয়ে চলে গেছি। এমন হয়েছে কারো একটু বুক ব্যথা করছে, হয়তো গ্যাসের ব্যথা, শুনেছি এই কষ্ট পাচ্ছে, কেউ হয়তো বললো দাদা ওই বাবা একটু, তাই নাকি, চল 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 সবাই মিলে এসেছি, বাবু চলুন চলুন চলুন, তার ভর্তি হওয়া দরকারই নেই, গ্যাসের ব্যথা। সে বলছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই তোরা, আর চলুন তো। সবাই মিলে তাকে ধরে দুটো গাড়ি ট্যাক্সি ফ্যাক্সি ডেকে জোগাড় করে তাকে নিয়ে চলে গেছি। ডাক্তার গিয়ে বলে না না কিছু হয়নি, বাড়ি নিয়ে যান। ধরে বেঁধে তাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছি, সেখানে আরএসপিও আছে, ফরওয়ার্ড লোক আছে, সিপিআই আছে, সব মিলেমিশে আছে। সর্বদা এরকম ঘটনা কখনো এমএলএ হস্টেলে হয়েছে? মানে ধরো এগুলো তো সৌহার্দ্যের গল্প, তুমি যেগুলো বলছো সৌজন্যের গল্প, সুসম্পর্কের গল্প, কিন্তু এমন কখনো ঘটেছে যেটা দুর্ঘটনা, আসলে যে ঘটনা নড়িয়ে দিয়েছে? সেটা বলাটা ঠিক শোভনীয় হবে না। আমি একটা খুন হয়েছিল এবং একজন আত্মহত্যা করেছিলেন, তিনি অবসাদে একজন বিধায়ক আত্মহত্যা করেছিলেন, ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। আচ্ছা, আর একটা খুন হয়েছিল পারিবারিক কারণে, সেটা আমি আর বিস্তারিত বলতে চাইছি না। আচ্ছা, ঠিক আছে। তো এবার হয়তো উটকো মাতাল ঢুকে যায় মাঝে মাঝে, কোনো মাতাল ঢুকে গেছে, সে হয়তো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে দিল, হ্যাঁ ক্যান্টিনে একটু ঝগড়াঝাটি করে দিল, এইসব হয়েছে ছোটখাটো ঝামেলা সেগুলো আর কি। এখন এমএলএ হস্টেলকে বাইরে থেকে দেখলে মনে হয় যে কার্যত একটা দুর্গ, কিন্তু ভেতরে তো একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম পরিবেশ। এখনকারটা বলতে পারবো, তখন যেটা ছিল তখন সার দিয়ে দিয়ে গাড়ি হ্যান ত্যান না। আমি যে সময় বলছি, আমি তখন 2টো টার্ম আমি ছিলাম, 96 থেকে 2001 টার্মটা, 2001 থেকে 6 টার্মটা, এই 2টো টার্ম আমি 10 বছর টানা ছিলাম। আমি তোমার ওই সেকেন্ড টার্ম তোমার ওখানে যাতায়াত। এবারে 96 থেকে 2001 পিরিয়ড দেয়, কোনো বিধায়কের কোনো গাড়ি আমি দেখিনি। আচ্ছা, শুনতে অবিশ্বাস্য লাগবে যে বিধায়ক গাড়ি নেই আবার কি কথা, সত্যি ছিল না। 2-1টা অ্যাসেম্বলির গাড়ি দাঁড়িয়ে থাকতো, সরকারি গাড়ি। মানস ভূঁইয়া তখন সেখানে থাকতেন, কিন্তু মানস ভূঁইয়া 96 সালে হেরে গেছিলেন। মানস ভূঁইয়া স্ট্যান্ডিং বিধায়ক ছিলেন না, সবং কেন্দ্র থেকে তিনি 96 সালে হেরে গেছিলেন বিপ্লবী বাংলা কংগ্রেসের এই মাখনলাল বাঙালির কাছে। তো কিন্তু যেহেতু কংগ্রেসের অনেকে মিলে থাকতেন না, তাদের কলকাতায় বাড়ি ছিল, স্পিকারকে বলে তিনি একটা বাড়ি অ্যালটমেন্ট করেছিলেন, মানে স্পিকার অন্য নামে অ্যালট আছে, থাকবেন মানস ভূঁইয়া। আচ্ছা, সেইভাবে তিনি থাকতেন। আচ্ছা, কিন্তু তিনি অফিসিয়ালি বিধায়ক ছিলেন না। আচ্ছা, তার একটা গাড়ি থাকতো। আচ্ছা, তার একটা গাড়ি আসা যাওয়া করতো, ব্যতিক্রমী গাড়ি। এবার আব্দুল মান্নান তখন চিফ হুইপ ছিলেন, আচ্ছা মানে অপোজিশন চিফ হুইপ ছিলেন। ওনার শ্রীরামপুরে বাড়ি, উনি পারতপক্ষে রাতে কোনোদিন থাকেননি, দিনে হয়তো বিকেলবেলা অ্যাসেম্বলি থেকে এবার চা খেতে একটা আড্ডা দিতে ক্যান্টিনে এলেন, কিছু লোকের সঙ্গে আড্ডা ফাড্ডা দিলেন, আবার চলে গেলেন। আচ্ছা, উনি একটা গাড়ি নিয়ে হয়তো আসতেন, আচ্ছা আবার চলেও যেতেন। সত্যরঞ্জন বাপুলি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, নিয়ম হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান গাড়ি পায়। এখন সবার গাড়ি আলাদা কথা, তখন তো হাতে কোনো কয়েকজন পেতেন সরকারি গাড়ি, মানে পরবর্তীকালে যাকে কান্তি গাঙ্গুলি হারিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ রায়দিঘি থেকে উনি ওতে জিততেন, তখন রায়দিঘি নয় কেন্দ্রটার নাম ছিল ওদের, পরে বলে দিচ্ছি নামটা। তো তিনি মাঝে মাঝে আসতেন, তিনি হাইকোর্টের লয়ার ছিলেন, অ্যাসেম্বলি থেকে হাইকোর্ট ফাইকোর্ট সেরে কখনো কোনো দিন ঢুকতেন, হ্যাঁ চাপা খেতেন, বেরিয়ে যেতেন, রাতে পারতপক্ষে থাকতেন না। ফলে অ্যাসেম্বলির গ্যারেজে গাড়ি দাঁড়িয়ে আছে, এই বিধানসভায় এমএলএ হোস্টেলের গ্যারেজে গাড়ি দাঁড়িয়ে আছে, এরকম দৃশ্য সচরাচর দেখাই যেত না।
আচ্ছা। এবং কোনো এমএলএই গাড়ি আনতেন না, মানে জেলার এমএলএরও আনার প্রশ্নই ছিল না। এমনকি এটা যে শুধু বামেদের বলছি তা নয়, যারা কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূলে বিধায়ক হয়েছেন তারাও কেউ গাড়ি আনতেন না। আচ্ছা। তারাও কেউ গাড়ি করে আসতেন বলে ট্রেনে যাতায়াত করতেন। মানে পুরুলিয়ার লোক, বাঁকুড়ার, মেদিনীপুর, মুর্শিদাবাদ সবাইকে আমি ট্রেনে যাতায়াত করতে দেখেছি। এরা কেউ গাড়ি করে কলকাতা আসার রেওয়াজটাই ছিল না। আচ্ছা। ইভেন 2001 থেকে 6 পিরিয়ডও ছিল না। আচ্ছা। 6-এর পর থেকে হলো কি বাম কি ডান অনেকেই গাড়ি নিয়ে আসা শুরু করলেন। আচ্ছা। যার মেদিনীপুরে বাড়ি এটা গাড়ি করে এলেন, রাতে থাকলেন, গাড়িটা রইলো, পরের দিন ফিরে গেলেন, গাড়িটা নিয়ে গেলেন। মানে তখন রাতে বেলা দেখতাম 8টা-10টা গাড়ি দাঁড়িয়ে আছে, রহস্যজনক গাড়ি দাঁড়িয়ে আছে। বামেদেরও ছিল, ডানেদেরও ছিল। কিন্তু এই 96 থেকে 2001 বা 2001 থেকে 6 এই 10 বছরের টেনিয়রে আমি কারো পার্সোনাল গাড়ি দেখিনি। এবার একাধ দিন হয়তো অন্য কোনো কার গেস্ট এলো, গাড়ি রইলো, কালে ভদ্রে, সে ব্যতিক্রম। কিন্তু কোনো এমএলএ নিয়মিত গাড়িতে যাতায়াত করতেন, এলাকায় হয়তো কারো ছিল, হতে পারে। কিন্তু আর কলকাতা যখন তারা আসতেন, তারা কিন্তু ওই ট্রেনে বাসেই আসতেন। ওই সময় যে পর্বটা তুমি কথা বলছো, সেই সময় কি এমএলএ হোস্টেলে ঘরে ঘরে এসি ছিল? না, কোনো এক প্রশ্নই না। আচ্ছা। এসি নিয়ে একটা গল্প আছে। আচ্ছা। এসি তখন তো একটা করে দুজন থাকতেন, গাদাগাদি করে থাকতেন, দুটো ফ্যান ছিল। এসির কনসেপ্টটা শুরু হলো তৃণমূল আসার পর। আচ্ছা, মানে এটা 2011 পর? 11 পর। আচ্ছা। এবং সেটার মজার গল্প। আচ্ছা। কেউ কেউ জানালেন যে এসি হলে ভালো হয়, আর গরমে টেকা যাচ্ছেন। সত্যি তখন বিশ্ব উষ্ণায়ন, তখন এমনিতেই গরম বাড়ছে, আর লোকের একটু তৃণমূল সদ্য জিতে এসেছে, তখন রোমাঞ্চ উত্তেজনা আরো বেশি, তাদের এসি ছাড়া পোষাচ্ছে না। তারা ঠিক করলেন যে এসি লাগাতে হবে। এবার কে বলবে, কার ঘাড়ে কটা মাথা? স্পিকারকে কোনোভাবে তারা কনভিন্স করলেন যে আর থাকা যাচ্ছে না স্যার, এবার একটা এসি ব্যবস্থা করতে হবে। একটা এমএলএ একটা এসি পাবে না, একটা এমএলএ একটা ঘরে এসি থাকবে না। স্পিকার অ্যাপ্রুভ করলেন, ঠিক আছে এসি হবে। ভালো কথা। কোনোভাবে মমতা ব্যানার্জির কানে সেই খবরটা পৌঁছে যায় যে হোস্টেলে এসি বসছে। উনি বললেন ইয়ার কি হচ্ছে, এলাকায় মানুষের কাছে এখানে এসি ঘুমানো হবে, এখানে ভর্তি হবে, কোনো এসি চলবে না। উনি এক কলমের কাছে সব বাতিল করে দিলেন। আচ্ছা। এর অনেক বাড়িতে ফুটো করা হয়ে গেছিল এসি বসবে বলে, মানে দেওয়াল ফুটো করা হয়ে গেছিল, কোথায় এসি বসবে, কোন দিকে বসবে, মিস্ত্রি দেওয়াল ফুটো করে ফেলেছিলেন। এসি এসেও গেছিল কিছু কিছু বসবে বলে, কে কানে তুলেছিলেন জানি না। যখন ওনার কানে উঠলো যে এসি বসলে এরা তো আরো মানে মানুষের থেকে দূরে সরে যাবে, এরা আরো আইসি হয়ে পড়বে, আর এলাকায় যাবেই না, অতএব মুহূর্তে হলো বন্ধ। সেই এসি বসলো, পরে আবার বসলো, কিন্তু সেই প্রথম দফায় মমতা বানচাল করে দিয়েছিলেন ওটাকে। আচ্ছা। আচ্ছা। পরে আবার বুঝিয়ে সুঝিয়ে আবার রাজি করানো গেছে, পরে 2015-16 ওই সময় বোধহয় বসেছে। আচ্ছা। আচ্ছা, কোনো পার্টিকুলার ঘর যে ঘরের প্রতি তোমাদের আকর্ষণ অনেক বেশি ছিল এরকম হতে পারে? মানে ধরো আমাদের হস্টেলে এরকম অন্তত 2-3টে ঘর ছিল যেটা আমরা 3 বছরে কোনোদিন খোলা দেখিনি, সবসময় বন্ধ দেখেছি। আর আমাদের ওই বন্ধ ঘরের দরজার পেছনে কি আছে এ নিয়ে আমাদের ব্যাপক আগ্রহ ছিল, এবং আমরা শুনেছি ওই ঘরগুলোতে একটা সময় হয়তো কেউ মারা গিয়েছে, বা কেউ হয়তো একটা চরম অসুস্থ ছিল, যে কারণে হয়তো থাকতে পারেনি, এই সমস্ত ব্যাপার যে কারণে ঘরগুলো বন্ধ। তোমাদের হস্টেলে কিছু ঘর ছিল মূলত বন্ধই থাকতো, মানে খুব একটা লোকজন আসা যাওয়া হতো না। আবার কোনো কোনো রুম সত্যি ধর্মশালা ছিল, মানে এমন কোনো দিন নেই যে 15-20 জন লোক নেই, রোজই, মানে কারোর চিকিৎসা, কারোর যে কারণগুলো বললাম, 15-20 জন লোক রোজই থাকতো। বারান্দায় একটা লম্বা, মানে এরকম কোনো ঘর এমন কিছু ছিল যেটা পার্মানেন্টলি বন্ধ, যে ঘর কখনো খোলেই না? কখনো খোলেনি, কালে ভদ্রে খুলতো, এমন কালে ভদ্রে হয়তো খুলতো, বা কখনো হয়তো খুললেও দেখতে পাইনি, হয়তো সকালে এসছেন বিকেলে চলে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকেলে যথারীতি বন্ধই দেখেছি, এরকম ছিল। একটা ঘর বন্ধ ছিল, সেটা ওই একটা খুনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। আচ্ছা। সেই ঘরটা দীর্ঘদিন তালা মারা ছিল, কোর্টের রায়, পরে সেটা আবার চালু হলো। কিন্তু তার বাইরে সব রুমই মোটামুটি লোকজন আসা যাওয়া ছিল। এবার যে রুমের যেমন চরিত্র হয়, কেউ কেউ লোকজন পছন্দ করতেন, লোকজন আসুক ঠিক আছে, আবার কেউ কেউ লোকজন আসা করে পছন্দ করতেন না। সব রকম মানুষই তো থাকেন। আবার উঠকো লোকজন কেন, লোকজন ভিড় করছে সারাক্ষণ, আমার কোনো প্রাইভেসি নেই, লোকজন সারাক্ষণ কেউ না কেউ আসছেই, বিরক্ত হতেন। কেউ কেউ আছে মনে মনে বিরক্ত হতেন কিন্তু বলতে পারতেন না, এরকম আছে। তা একবার একটা ঘটলো, যেন আমার কিছু বিশেষ ঘরে আমার খুব যাতায়াত ছিল। মানে প্রথম কথা, ঘরের চাবিগুলো এমন ছিল, যেমন ভিক্টরের সঙ্গে আমার বললাম, আমাদের মধ্যে এমন একটা বোঝাপড়া ছিল যে ঘরটায় আমি থাকতাম তার চাবি, তার একটা চাবি ওর কাছে, ওর চাবিতে আমারটা খুলতো, আমার চাবিতে ওরটা খুলতো। আচ্ছা, একই চাবিতে? হ্যাঁ। আচ্ছা। না, আমারটাই ওরটা খুলতো, ওরটাই আমারটা খুলতো। আচ্ছা। মানে ঘটনা হচ্ছে, ও যখন তখন আমার ঘরে ঢুকতে পারতো, আমিও যখন তখন ওর ঘরে ঢুকতে পারতাম। আচ্ছা আচ্ছা। ধরা যাক আমার ঘরে আমার 2জন বন্ধু এসছে, আমার ঘরে লোক প্যাকটাপ, আমি ওর ঘরে অনেক আড্ডা দিতে পারতাম। আচ্ছা। বা ওর ঘরে হয়তো ওর কাকা আছে, মানে হাফিজ আলম সারেনি ছিলেন, আমি হয়তো মনে করতে পারছি না, এমন হয়তো হতেই পারে যে আমি ওই ফেজটাতে হয়তো ভিক্টরের সঙ্গে আমার আলাপও হয়তো হয়েছে, পরে মনে রাখতে পারিনি। তো
এবার তুমি তো 2000 ফেজ ওই সময় এক থেকে ফেজ ছিল, নিয়মিত ছিল না তখন। আচ্ছা, নিয়মিত ছিল তখন হাবিবুর রহমান স্যার মন্ত্রী হয়ে গেছেন, তখন অন্য জায়গায় ছিল। আচ্ছা, তখন কসবা দিকে, এই কড়িয়া দিকে চলে গেলেন। ও আচ্ছা, আসতো, আসা যাওয়া ছিল, কিন্তু রোজ থাকতো না। তো এবার এই ঘটনা ঘটতো। এবার এমনও হয়েছে, ধরা যাক স্পিকার একবার ঠিক করলেন, মাঝে মাঝে ইন্সপেকশনে চলে আসতো। অ্যাসেম্বলি থেকে অফিসার এসে, কে আপনি, কি নাম, কোত্থেকে এসছেন। মানে এটা কি বেশ বেশ ভয়ের কোনো ব্যাপার ছিল না? রেলে যেমন টিটি ইন্সপেক্টর থাকে, টিকিট কেটেছে কিনা, তেমনি মাঝে মাঝে অ্যাসেম্বলি থেকে ইন্সপেকশন আসতো। মানে এটা কি বিনা নোটিসে? বিনা নোটিসে, মানে হঠাৎ করে হাজির। মানে কোন কোন ঘরে কিরকম মানে লোকজন আছে। মানে এমন পরিস্থিতিটা এমন নয় যে তোমরা গোছানোর জন্য রেডি হয়ে গেলে যে অমুক এসছে, ও তার কোনো মানে ঠিকানা নেই, তাকে অমুক জায়গায় চালান করে দিতে হবে। না না, তাও করতে হয়েছে। আচ্ছা, কখনো কখনো করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হয়তো ওই ঘর ওই দিক থেকে আসছে, তখন আমার লোকটাকে, এই নিচে যাচ্ছে, চা খেয়ে এসো, লোক জাগাগে। তো ঘরে ঘরে বেল বাজিয়ে, কে আছেন, কজন আছেন, কি নাম, কোত্থেকে এসছেন, চিঠি আছে কিনা, কার পরিচিত, নাম চলে গেলেন। স্পিকার একবার যে কোনো কারণে তাদের কাছে অ্যাসেম্বলিতে খবর ছিল যে প্রচুর বিভিন্ন ঘরে লোকজন আসা যাওয়া করছে, অনেক উটকো লোক এসে যাচ্ছে, হয়তো কোথাও অসামাজিক কার্যকলাপও হচ্ছে, হতেই পারে, এতগুলো রকম কে তার হিসেব রাখে, বা সিকিউরিটি প্রবলেম হতে পারে। আর এমএলএ হস্টেলে সিকিউরিটি প্রবলেম মানে বিরাট ব্যাপার। এইসব ভেবে স্পিকার একবার করলেন কি, কোন কোন রুমে, মানে পালে 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 বাঘ পড়লে যা হয়, কোন রুমে কে আছে নোট নিয়ে গেলেন। তো স্পিকার এবার করলেন কি, একটা চিঠি পাঠিয়ে দিলেন সবাইকে, জরিমানা করলেন। আপনার ঘরে প্লাস ইন্টারনাল রিপোর্ট নিলেন সুপারের কাছ থেকে, কোন ঘরে লোক থাকে, কোন ঘরে কে কারা কারা পার্মানেন্টলি থাকে, হ্যাঁ, কোন কোন ঘরে মাঝে মাঝে লোকজন আর উৎপাত বেশি। দিয়ে উনি সেই এমএলএদের নামে একটা চিঠি করলেন, নোটিশ করলেন যে আপনার ঘরে ইলিগাল অকুপাইড লোকজন আছে, জরিমানা। সেই জরিমানাটা কত? মানে যতদিন আছে, মানে অঙ্কটাও খুব বড় নয়, কিন্তু অসম্মানজনক। আচ্ছা, একটা বিধায়ককে জরিমানা করা হচ্ছে, সে অঙ্কটা যদি 500 টাকাও হয়, সেটাও একটা অসম্মানজনক। আচ্ছা। তো একজন বিধায়ক ছিলেন, মানে আমার খুব প্রিয় ছিলেন, উনিও আমাকে খুব ভালোবাসতেন, জয়ন্ত বিশ্বাস। মানে কোথাকার বিধায়ক ছিলেন? মুর্শিদাবাদের নওদা। আচ্ছা। এখন যেখানে হুমায়ুন কবির, ঐতিহাসিক হুমায়ুন কবির যেখান থেকে জিতেছেন, এবং কাকতালীয় ভাবে নওদার মধ্যে ছিল রেজিনগরটা, তখন নওদার একসঙ্গে মিলিয়ে, যে দুটো জায়গা থেকে এখন হুমায়ুন কবির দিচ্ছেন। তো সেই ঘরটাও প্রায় ধর্মশালা ছিলেন। এবং জয়ন্ত বিশ্বাস এমন একজন মানুষ ছিলেন, আমার দেখা খুব বিরল রাজনীতিদের একজন, যিনি বিয়ে থা করেননি, তার ব্যাংক অ্যাকাউন্ট বলে কিছু ছিল না, মানে সন্ন্যাসী বলতে যাব, কোনো ঘর বাড়ি সম্পত্তি কিছু ছিল না, সেই শৈশবে ঘর ছেড়েছেন, আত্মীয়দের সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্কুলের মাস্টারমশাই ছিলেন, মানে ওনার আসল বাড়ি নদিয়ায়, চাকরি সূত্রে শিক্ষকতার কর্মসূত্রে মুর্শিদাবাদে গিয়েছিলেন, সেখানেই থেকে গেছেন, একজনের বাড়িতে থেকে গেছেন। আচ্ছা, সেই তার বাড়ি, নিজের বাড়ি বলে কিছু নেই, নিজের বাড়ি বলে কিছু নেই। এবং এলাকার মানে আপামর মানুষ তাকে মাস্টারমশাই বলে শ্রদ্ধা করতেন। এবং জ্ঞানের মানে আধার, মানে জানেন না এমন কোনো বিষয় নেই, এনসাইক্লোপিডিয়া, দুর্দান্ত বক্তা। এবং আমি কোনোদিন ওনাকে বিছানায় শুতে দেখিনি, মাটিতে শুতেন। আচ্ছা। এলাকার লোকজন আসতো, তারা খাটে শুতে শুতে, উনি চিরকালে মাটিতে কিছু পারতেনও না, ওই খালি সানটাতে শুয়ে পড়তেন, লুঙ্গি পরে সানটায় শুয়ে পড়লেন। কোনোদিন বিছানায় বসতে আমি দেখিনি ওনাকে, জ্ঞানত। তো তার ঠিকানা তো একটা চিঠি চলে এলো, ইলিগাল অকুপাইড আপনার ঘরে আছে, জরিমানা। তো ওনার ব্যাপারটা খুব খারাপই লাগলো। সজ্জন লোক, হ্যাঁ। না, আমার একটা গেস্ট আসছে, আমার রোগী আসছে, তারকে আমি ইলিগাল অকুপাইড আখ্যা দেবো কেন? তো ওনার কিছু চিঠিপত্র তখন আমি লিখতাম, আমাকে খুব ভালোবাসতেন। আমার বলে, একটা ভালো করে লেখো তো একটা স্পিকারকে। হ্যাঁ, কি লিখবেন? এই শব্দটা খুব অপমানজনক লাগছে, ইলিগাল অকুপাইড, জরিমানা, এর আবার কি কথা? আমার কাছে আমার এলাকার লোক আসবে না? হ্যাঁ, দিয়ে আমি একটা চিঠি লিখলাম। উনি বললেন, আর একটু কড়া করে লেখো। আপনি এটা স্পিকারকে লিখছেন, এটা কি হোক স্পিকারকে? কে স্পিকার? স্পিকারের কাছে কটা লোক আসে? ও তো জিতে নিজের বাড়িতে থাকে, ওর বাড়িতে কেউ লোক আসে না। ও এলাকার লোক কি জিনিস জানেই না, ও নিজের বাড়িতে এসে ঘরে বসে থাকে। কিন্তু আমার বাড়িতে 4টে পেশেন্ট আসে, আমাকে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়, সেই পেশেন্টটাকে ভর্তি করার পর তার আত্মীয়রা যাবে কোথায়? আমার এখানেই তো থাকবে। আমার এই ছোট্ট ঘরে যদি আমি 10 লোক 4টে লোককে রাখি, ওর কি ফাটছি? কোনো স্পিকারে কি যায় আসে? স্পিকারে কিসের এত আপত্তি? আমি তো স্পিকারের ঘরে পাঠাচ্ছি না, তাহলে বলুক, তাহলে ওনার ঘরে পাঠিয়ে দিচ্ছি। আমার ঘরে আমি আমার লোক না রাখতে পারি, তাহলে উনি দায়িত্ব নিন। এইরকম লেখো, কড়া ভাষায় লেখো। হ্যাঁ, আমিও লিখলাম যে আপনার কাছে যারা ইলিগাল অকুপায়ার, আমার কাছে তারাই আমার এলাকার সম্মানীয় জনতা। তারা বিভিন্ন প্রয়োজনে আসে, তারা চিকিৎসার দুস্থ, হোটেলে থাকার তাদের সামর্থ্য নেই। তারা একটা পরম আশ্রয়, এখানে গেলে একটু মাথা গোজা ঠাই পাবো, এই ভেবে তারা আসে। তো আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে বের করে দিতে পারি না, আমি শুতে পেলে তারাও পাবে। তো সুতরাং এটা আমার কাছে ইলিগাল অকুপাইড নয়, এবং এই শব্দটা আপত্তিজনক, এটা প্রত্যাহার করুন। হ্যাঁ, এবং এই জাতীয় কে কার ঘরে লোক রাখবে সেটা উনি যেন নাক না গলান।
হ্যাঁ কেউ কেউ লোক পছন্দ করেন, তাদের কথা আলাদা। কিন্তু আমার ঘরে 4টে লোক আছে, আমার কোনো ডিস্টারবেন্স তাতে হয় না। আমি লোকজনের সাথে থাকতে ভালোই বাসি, আর তারা একটা আমার কাছে ভরসা নিয়ে আসে যে ও মাস্টারমশাইয়ের কাছে গেলে তো থাকতে পাবো। আমি তাকে নিয়মের কচকচে দেখাতে পারবো না, এখানে থাকার নিয়ম নেই, সই করতে হয়, এখানে বাইরের লোক থাকার নিয়ম নেই, সিকিউরিটি প্রবলেম হয়, এটা আমি বলতে পারবো না। কারণ আমার বাড়িতেও তারা অবলীলায় আসে, পার্টি বসেও তারা অবলীলায় আসে, এখানেও আসবে। এখানে তাদের আমি নিয়ম শেখাতে পারবো না। নিয়ম শেখান আপনি, শেখান আপনি, অ্যাসেম্বলিতে নিয়ম পালন করুন। এটা থাকার জায়গায় একটা মাথা গোঁজার ঠাই চিরকাল আমি আশ্রয় দিয়ে এসেছি এদেরকে, চিরকাল মানুষ ভরসায় এসেছে। আমি হঠাৎ করে তাদের সামনে দরজা বন্ধ করতে পারবো না। আপনার নিয়ম রাখুন আপনার কাছে, আমি নিয়ম সচেতনভাবে অমান্য করছি। মানে এই গোছের একটা চিঠি লিখলাম, উনি স্পিকারকে দিলেন এবং প্রেস স্টেটমেন্ট প্রেসকেও দিয়ে দিলেন, কাগজে বেরিয়েও গেল, কাগজে সেগুলো বেরিয়েও গেল। আমার ভাবতে ভালো লাগছে যে এইসব। তারপরে কি হলো? তারপর আস্তে আস্তে শিথিল হয়ে গেল, ঠিক আছে রাখুন, কাউকে বলা তো রাখুন আর কি। ব্যাপারটা তোমার চিঠি সাকসেসফুল হলো। স্পিকার আর পড়াকড়ি করলেন না, যে যেখানে আছে থাকুক, যা হচ্ছে হোক বাবা। এবং উনি বললেন কিসের নিরাপত্তা প্রবলেম, আমার একটা চাষি লোক আসছেন, তো তার জন্য এলাকার কার নিরাপত্তা প্রবলেমটা হয়েছে আজ পর্যন্ত? আমি এত বছরের বিধায়ক, আমার কাছে এত মানুষ এসছে, কোন মানুষটা মাতলামি করেছে বলুন আজ পর্যন্ত? কোন মানুষটা কার ঘরে ঢিল ছুটতে গেছে? কোন মানুষটা কাকে খুন করতে গেছে? তাহলে এই কথায় কথা সিকিউরিটি প্রবলেম আমাদের এলাকায় তো এমনি ঘুরে বেড়াই। এলাকায় আমার ঘরে সারাদিন 500 লোক আসে, আমি তো কোনো সিকিউরিটি ফিট লাগে না, আমি তো পায়ে হেঁটেই ঘুরে বেড়াই। তো আমার এখানে এসে সিকিউরিটি প্রবলেমটা হবে? আমার উপর যদি কারো রাগ থাকে, আমার এলাকার লোকের থাকবে। তারা আমাকে এলাকায় হাতের সামনে পাচ্ছে, মারছে না, কলকাতা কেন মারতে আসতে যাবে? আর যদি মারে তাহলে আমার মৃত্যুই কাম্য। ওই সিকিউরিটি দিয়ে রাজীব গান্ধীকেও রাখা যায়নি, ইন্দিরা গান্ধীকেও রাখা যায়নি। তা আমি কে? যদি আমার এইভাবে মৃত্যু হয়, এইভাবেই হবে। আর আমার লোকের দ্বারা অন্য কারো মৃত্যু হবে, এরকম দায়িত্ব নিতে পারি। সুতরাং এই সিকিউরিটি প্রবলেম এসব দেখাবেন না। আজ পর্যন্ত এমন কিছু সিকিউরিটি ডিসঅর্ডার ঘটেনি। একবার ঘটেছিল, সেটা পারিবারিক কারণে ঘটেছিল। তো তার বাইরে আমার দুটো লোক, বিচ্ছিন্ন ঘটনা সেটা। আমার ঘরে দুটো লোক এলে, দুটো রোগীর আত্মীয় এলে, অন্য লোকের যদি সিকিউরিটি প্রবলেম হয়, তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার নেই। যারা কথায় কথায় সিকিউরিটি প্রবলেম এই আশঙ্কা করছেন, তাদের জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই। তারা ঘরে বসে ঘুমোক, তারা অন্য কিছু করুক। স্বরূপদা, একটা জিনিস বলো তুমি আমায়, সেটা হচ্ছে যে মানে আমাদের তো একটা ব্যাপার থাকে যে এই যে আমরা যারা হস্টেলে থেকেছি সবাই মোটামুটি এই ব্যাপারটাকে এনজয় করেছি, সেটা হচ্ছে যে ডাইনিং হল একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে আমি এমএলএ হস্টেলে খেতে গেলাম, আমার মনে আছে আমি তো ওই সময় তোমার সঙ্গে খেয়েছি, একাধিকবার খেয়েছি তোমাদের এমএলএ হস্টেলে, তুমিই খাইয়েছো। ওই এমএলএ হস্টেলে তখন মিলের দাম কত আর এখন কত হলো দাম? এখনকারটা শুনেছি বিজলি বিলকে দিয়েছে। আচ্ছা, বিজলি বিলকে দিলে যেমন দাম হওয়া উচিত সেরকমই হয়তো হবে, নিশ্চয়ই 250-300 টাকা কমে তো হবে না। তখন আমার মনে আছে 90s বলছি, 2000-এর শুরুর দিকটাই মাছ ভাতের দাম ছিল 9 টাকা। আচ্ছা, মানে আমাদের আজকালের ক্যান্টিনের মতন নাকি? আচ্ছা, আজকাল তো 5 টাকা না, কত ছিল? না তখন 10 টাকা ছিল। মাছ ভাত 9 টাকা, আনলিমিটেড ভাত, আনলিমিটেড তরকারি, আনলিমিটেড ডাল নিতে পারো, আনলিমিটেড ঝোল নিতে পারো। মাছটা আরেকবার নিতে গেলে হাতে লাগবে, ভাতও 2 হাতে পাওয়া যেত। হ্যাঁ, এবং টিফিনের বোধহয় ছিল 4.5 টাকা বা 5 টাকা। আচ্ছা, টোস্ট অমলেটে 4.5 টাকা না কত ছিল। তো এই ছিল মোটামুটি। কিন্তু ঘটনা হচ্ছে তখন অনেকের ওই মাছ ভাত খাওয়ার সামর্থ্যটুকুই ছিল না। শুনতে খারাপ লাগবে, মনে হবে অবিশ্বাস্য মনে হবে, এটা এমএলএ তার, কিন্তু ঘটনা হচ্ছে মাছ ভাতটা অনেকে খেতে পারতেন না। কারণ তিনি তো একা খেতেন না, সঙ্গে আরো 4-5 লোক থাকতেন, বা একা খেলে অনেকেই দুস্থ পরিবার থেকে উঠে আসতেন। সবাই যে চাকরি করতেন তাও নয়। বামেদের এমন অনেক বিধায়ক ছিলেন যারা একেবারে দিন দরিদ্র, দিনমজুর, চাষি, সেসব যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে উঠে আসতেন, তাদের অনেকে কোনো চাকরি করতেন না, তাদের পরিবারে কেউ চাকরি করে না। এবং এমএলএরা তখন খুব সামান্য মাইনেই পেতেন, মানে শুরুর দিকে 400-500 পেতেন, 9-এর দশকে সেটা সম্মানজনক হয়ে 4,500-5,000 হয়েছে। 2000 সালের পর সেটা 8-10,000 হয়েছে। তাতে আসা যাওয়া আমি যাবি। এখন এটা কত হলো? এখন লাখের উপর। আচ্ছা, শুধু বেতন নয়, আর অনেক কিছু আনুষঙ্গিক মিলিয়ে ধরা হয়। তার টেলিফোন বিল, তার এলাকায় ঘোরার গাড়ির একটা অ্যালাউন্স থাকে, এই সব মিলিয়ে ওটা লাখের উপরই এখন যায়। কিন্তু তখন সেটা 5-6 হাজারই ছিল। আর স্ট্যান্ডিং কমিটি মিটিং গুলো অ্যাটেন্ড করলে ওটার জন্য এটা 1000 টাকা মতো ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে 200 টাকা পার ডে ধরে ওই যেমন হতো, তাতে মাসে হয়তো আরো 2-3 হাজার যোগ হতো। মানে সব মিলিয়ে 20-10-এর নিচে, 20-10-এর নিচেই হতো। এবং একজন এমএলএর কাছে নানা ধরনের লোক আসতেন, কারোর চিকিৎসার প্রয়োজন, কারোর ছেলে মেয়ের বই কিনে দিতে হবে, এগুলো দিতে হতো। পার্টিকে 3 জায়গায় চাঁদা লাগে, জেলা পার্টিকে, লোকাল পার্টিকে, হ্যাঁ, এখানে সম্মেলন, এখানে রক্তদান শিবির 200 টাকা, তো এগুলো দিতেই হতো। তাদেরও হাত খালি থাকতো। এবং এমন অনেককে দেখেছি পরপর 2 দিন মাছ ভাত খেতে পারতেন না। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু আমি চোখের সামনে দেখা ঘটনা। মাছ ভাত। এবং বামেদের ক্ষেত্রে, মানে মার্ক্সবাদীদের ক্ষেত্রে, মানে আমি কমিউনিস্টদের ক্ষেত্রে তো আবার ওয়েজেস চালু ছিল, মানে সেই টাকাটা তো আবার তার পার্টির তহবিলে চলে যেত। হ্যাঁ, যারা চাকরি করতেন, যারা চাকরি করতেন তাদের ক্ষেত্রে একটা অংশ পার্টি চলে, বড় অংশ পার্টি চলে যেত।
যারা স্কুল টিচার তার ক্ষেত্রে পাঠিয়ে চলে যেত, পেতই না কিছু। যারা চাকরি করতেন না তারা যেটুকু হাতে পেতেন তাতে ওই 7,000 টাকায় কি সংসার চলে। ট্রেনটা হয়তো ফ্রি, কিন্তু হাওড়া থেকে তো আসতে হচ্ছে। হ্যাঁ, এবার অনেকেই ট্যাক্সি করে আসতে পারতেন না, বাসেই আসতেন, লোকাল বাসেই আসতেন। কেউ কেউ হয়তো ট্যাক্সিতে আসতেন, বেশিরভাগই লোকাল বাসে এভাবে আসতেন এবং লোকাল ট্রেনেই যাতায়াত করতেন। এমএলএরা এসি ফেয়ার পেতেন, কিন্তু অনেক আছে গ্রাম থেকে উঠে আসে হীনমন্যতায় ভুগতেন। এসি টিকিট কাটবো না, থাকবো বা লোকে কি বলবে, ওই জেনারেলেই যেতেন। হ্যাঁ, ও তারা ওই কুপন দিয়ে জেনারেল টিকিট কেটে যেতেন, ওই সেকেন্ড ক্লাস দাঁড়িয়ে যেতেন অনেক সময়। ওই এসিতে উঠতে পারতেন না, সাহস হতো না তাদের। তো এবার এমনও দেখেছি, হয়তো একজন এমএলএ যাচ্ছেন, সঙ্গে 3 জন আছেন। এবার সেদিন চিকেন হয়েছে, এবার ক্যান্টিনে হয়তো কেউ কেউ আছে, কোনো স্টাফ ছিল যারা একটু পুচ্ছেল যা হয়, স্যার সব জায়গাতেই থাকে এটা, স্যার 4টে চিকেন মিল দিয়ে দিই। উনি তখন হিসেব করছেন 4টে চিকেন মানে তখন বোধহয় 25 টাকা বা কিছু বলতো, 100 টাকা। 100 টাকা এটা তার পক্ষে খুব মুশকিল বের করা। আবার এত লোক আছে, মাছ ভাত হলে 36 টাকা, মাছ ভাত হলে 36 হয়ে যাচ্ছে। এত লোক আছে, উনি বলতেও পারছেন না যে না দিও না, তাহলে তারা কষ্ট পাবে। হয়তো ইচ্ছে নেই, কষ্ট হবে, ঠিক আছে তাহলে দাও, হয়তো বা না থাক মাছ ভাতই দাও। এবার আমি এমনও দেখেছি কোনো এমএলএ কে ক্যান্টিন মালিককে পরে বলেছেন, দেখুন সবার সামনে এভাবে অসম্মানিত করবেন না, লোকজন থাকে, আপনার স্টাফ হঠাৎ বলছে ইলিশ মাছ নিয়ে হাজির হয়ে যাচ্ছে, কারণ আমি ফিরিয়ে দিতেও পারছি না, আবার এটা বহন করা আমার পক্ষে মুশকিল, তো আমি যেটা বলবো সেটাই দেবেন। ওই জোর করে ইলিশ দেবো বলে ফোর্স করবেন না, খুব অস্বস্তিতে পড়তে হয়। এবং মালিক সেটা বুঝেছিলেন, পরের দিকে বলতেন না এরকম ফোর্স করো না কাউকে। মানে সত্যি কথা বলতে কি মাছ ভাত খাওয়ার সামর্থ্য ছিল না অনেকের, বা রেগুলার খেতে পারতেন না, বা 5 জনকে খাওয়ানোর মতো অবস্থা ছিল না। এবং ওই যে বললাম অনেককেই মাটিতে শুতে হতো, মানে এলাকার লোক এসছে, ধরুন একজন এমএলএ হয়তো শিডিউল কাস্ট বা ট্রাইব এলাকা থেকে এসছেন, তার এলাকার যারা পার্টির নেতা তারা তো ব্রাহ্মণ বৈদ্য কাস্ট, তারা সে 2টো লোককে পাঠিয়ে দিল, এই আমার, তখন তো অত ফোন ছিল না, বা ল্যান্ড ফোন, হয়তো এই আমার 2 জন যাবে রে, দেখিস একটু, হ্যাঁ দাদা পাঠিয়ে দেন। তার হয়তো কোনো নেতা, জেলা কমিটির নেতা, তার আত্মীয় এসছেন, এবং সেই এমএলএ কি করবে, তখন অমুক দাদা পাঠিয়েছেন, তার সম্মান রাখতে হবে, নিঃশব্দে নিজের 2টো বিছানা ছেড়ে দিতেন, মাটিতে গড়াগড়ি খেতেন। মাটিতে গড়াগড়ি খেতেন, যে অমুক দাদার গেস্টদের যেন অসম্মান না হয়। বুঝতে পেরেছি। তারা মাটিতে শুতেন। বা অন্য কোনো এমএলএর ঘর, দাদা আপনার ঘর খালি আছে, তাহলে আমি একটু যেতাম, আমার ঘরে 2 জন লোক আছে, উনি অন্য ঘরে আশ্রয় নিতেন। এবং মাটিতে গড়াগড়ি খেতে আমি অনেককে দেখেছি, এবং চোখে এমনও দেখেছি একজন বিধায়ক হাওড়া স্টেশনে শুয়ে আছেন, রাতে ট্রেন ধরবেন বলে গেছেন, ট্রেনটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে, সকালে ট্রেন ধরতে হবে, উনি গামছা পেতে স্টেশনে শুয়ে পড়লেন। তখন এত স্মার্টফোন ছিল না, হয়তো ছবি তুলে রাখতাম। তিনি গামছা পেতে অবলীলায় একটা ব্যাগটা মাথায় নিলেন, ছোট ব্যাগ মাথায় নিলেন, গামছা পেতে শুয়ে পড়লেন। সকালে তারপরে কি করেছেন আমি দেখিনি আর, কিন্তু যেহেতু আমি চিনতাম, আমি শিয়ালদার ফুটপাতে অনেক এমএলএকে খেতে দেখেছি। শিয়ালদার ফুটপাতে সুন্দর খাচ্ছেন, হোস্টেলের বাইরে এমনি চায়ের দোকান, ভাইয়ের দোকান, সেটা আড্ডা দিতেনি। ধরা যাক বাসুদেব আচার্য, আমার এলাকার 34 বছরের এমপি, তাকে আমি বরাবর ট্রেনে আসতেই দেখেছি। তিনি গাড়িতে কখন কলকাতা এসেছেন আমি দেখিনি, এবং তিনি এমএলএসলেই উঠতেন, তিনি চাইলে নিজাম প্যালেসে উঠতে পারতেন। এমপিদের একটা নিয়ম ছিল, এমপিরা বা এক্স এমপিরা চাইলে নিজাম প্যালেসে উঠতে পারেন, এবং সেখানে রাজকীয় আতিথেয়তা, এলাহি আয়োজন। কিন্তু তার ওটা উঠতে সাহস হতো না। একটা গ্রামের বিধায়ক বা গ্রামের সাংসদ, না বাবু হাইফাই ব্যাপার, ওখানে টাই পরে লোক ঘুরে বেড়ায়, না বাবু আমি এখানেই থাকবো। সে তার এমএলএ কে বলে তোমার ঘরে আমি আমি তোমার ঘরে থাকবো। সে তিনি নিজাম প্যালেসে যেতেনই না, তিনি ওই এমএলএসই থাকতেন, ওই ক্যান্টিনে ওই 9 টাকার ভাতই খেতেন। ফলে সেই মানুষগুলোকে দেখেছি চোখের সামনে। ফলে বিধায়কদের আবাস যতই মানে বিধায়কদের আবাস এরকম ভাবে যত আমরা মানে কপালে ভুরু তুলে বলি না কেন, আসলে খুব সাধারণ জীবনযাপন। এবং শুধু বামপন্থী বলে তা নয়, আমি যদি বলি শুধু বামপন্থীরাই কৃচ্ছ সাধন করতেন তা কিন্তু নয়। তখনকার যারা ধরুন 96-এ কংগ্রেসের 88 জন জিতেছিলেন, তার মধ্যে আমি ধরলাম কলকাতার 10-12 জন বাদ দিলাম, 70 জন তো ওখানেই থাকতেন। সেই 70 জনকেও আমি বিরাট কোনো বাহুল্যপূর্ণ জীবনযাপন করতে দেখিনি। তারাও 8-10 জনের মতোই লুঙ্গি পরে ইয়ে করতেন, তারাও ওই 9 টাকার মাছ ভাতটাই খেতেন, তারা হয়তো একদিন চিকেন নিলেন, কিন্তু নর্মালি তারাও ওই যে বিরাট রাজকীয় আতিথেয়তা দেখাতেন তা নয়, রাজকীয় জীবনযাপন আড়ম্বর দেখাতেন তা নয়, তারা ওই ছোট্ট ঘরেই থাকতেন। মানস ভূঁইয়ার কথাই বলছি আমি। মানস ভূঁইয়া তো এত বড় একজন ডাক্তার এবং এতদিনের বিধায়ক, উনি চাইলে একটা সরকারি কলকাতা ফ্ল্যাটে থাকতে পারতেন না, একটা 3 কামরার ফ্ল্যাটে থাকতে পারতেন না,
কিন্তু এত কষ্ট নিয়েও এই ছোট্ট একটা ঘর, তার মধ্যে গ্যাস, তার মধ্যে ওনার স্ত্রী রান্না করছেন, ওই 10 ফুট বাই 8 ফুটের মতো ঘরে 20 জন লোক সবসময় গিজগিজ করছে, ওইখানটাতে থাকতেন। এমনকি মন্ত্রী হওয়ার পরেও তখন উনি ওই হোস্টেলেই থাকতেন। তৃণমূল যেমন আসার পরেও উনি ওই ছোট্ট ঘরটাতে থেকে গেছেন। এটাও তো খানিকটা কৃচ্ছ সাধন। কোনোদিনই ছোট ঘর ছেড়ে যাননি। তার ছেলে শিকাগোয় থাকে, তার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে, তার মানে চাইলে উনি কলকাতার 10টা ফ্ল্যাট কিনতে পারতেন হয়তো, এরকম মানে 3 BHK ফ্ল্যাট উনি 10টা কিনতে পারতেন, সেই সামর্থ্য বা ওনার দেওয়ার লোক ছিল, ওনাকে দেওয়ার লোকের অভাব ছিল না, গিফট করতেন এমন লোকও ছিল হয়তো। কিন্তু তাও উনি ছোট্ট 10 ফুট বাই 10 ফুটের ঘরটাতে মায়াতে চিরদিন কাটিয়ে দিলেন, ওইখান থেকে বেরোলেন না। ওই ঘরে বারান্দায় 20টা লোক বসে, ওই ঘরের মধ্যে 10টা লোক বসে তাদের গাল বন্ধ করছেন, কারো চিঠি লিখে দিচ্ছেন, কারোকে ফোন করছেন, কারোর তার মধ্যে নাড়ি দেখছেন, কাউকে ইঞ্জেকশন দিচ্ছেন, সব করছেন। হ্যাঁ, ওই ছোট্ট ঘরটার মধ্যে, যেটা একটা পিয়নও থাকবে না। একটা পিয়ন, একটা সাধারণ গ্রুপ ডি কর্মচারী, সেও ওই ঘরটা থাকতে 4 বার ভাববে। কিন্তু উনি একটা মানুষ ভূঁইয়া, গোটা পশ্চিমবাংলাকে একটাকে চেনে, তিনিও কিন্তু ওই ছোট্ট ঘরটাই থাকতেন। ওর মধ্যেই একটা জীবনের আনন্দ খুঁজে নিয়েছিলেন। মানে পা রাখার জায়গা ছিল না, বই রাখার জায়গা ছিল না, বুঝতে পেরেছি। মানে জলের বোতলটা কোথায় নামাবো উনি খুঁজে পেতেন না। এখানে বইপত্র, ওখানে ছড়ানো ছেটানো মেলানো, তার মধ্যেই তো কাটিয়ে দিলেন এতগুলো বছর। ফলে এদের জীবনের মানে মানুষের সঙ্গে নৈকট্যটাই এরা, মানে অন্য জায়গায় থাকলে আমার এলাকার লোক যেতে পারবে না। কারণটা একটাই, আমাকে এখানে এলাকার লোক আমাকে বছর বছর এখানে পাচ্ছে, এলাকার লোক আসছে। বুঝতে পেরেছি। আমি অন্য জায়গায়, আমি যদি মানিকতলায় বা অন্য কোথাও ফ্ল্যাটে চলে যাই, সেখানে এই লোকগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, এই মানুষগুলো আমার কাছে আসতে পারবেন না। সেই কারণে উনি ওখানে থাকতেন, কোনোদিন অন্য জায়গায় যাননি। তো এইরকম এই মানুষগুলো কৃচ্ছ সাধন দেখেছি, চোখের সামনে দেখেছি। শুনতে অবিশ্বাস্য লাগবে, কিন্তু এগুলো চোখের সামনে দেখা ঘটনা। একটা হস্টেল কি হওয়া উচিত সে তো মোটামুটি আমাদের একটা ধারণা আছে, কিন্তু এই ধারণাটা বোধহয় ছিল না। এমএলএ হস্টেল যে কোনো হস্টেলের ধারণার অনেক ঊর্ধ্বে থাকা একটা, আপনি যদি বলেন যে একটা চৌহদ্দি বা একটা ঘেরাটোপ, যেখানে মানুষের পাশেও আছেন, সে যে দলেরই হন না কেন, মানুষের সঙ্গে আছেন, সৌজন্য আছে, সৌহার্দ্য রয়েছে, প্রেম রয়েছে, পরিণয় রয়েছে, সেখানে দুর্ঘটনাও রয়েছে। ওভারঅল একটা গল্প শুনলেন। এমএলএ হোস্টেল আসলে কি সেটা আপনাদের জানালেন স্বরূপ গোস্বামী। আজকের এপিসোড এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্বরূপ দা, ভালো থাকবেন।